এই জুলাইয়ের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যখন সকল শ্রেণী পেশার নাগরিকরা, ছাত্র তরুণরা রাজপথে নেমে এসে প্রতিরোধ গড়ে তুলেছিল, সে সময় পরিবর্তনটা ঘটেছে। এবং এই পরিবর্তনটা কেন তরুণরা রাস্তায় নেমেছে পরিবর্তনের জন্য? তরুণদের আকাঙ্ক্ষা কিংবা সাধারণ নাগরিক যারা রাজনীতি করে না, রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তারা গত 16 বছরে কিন্তু এই আওয়ামী দুঃশাসন দেখেছে যে কিভাবে ভিন্ন মতের কারণে একটা মানুষ সিম্পল একটা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে গিয়েও বঞ্চিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, এটা অবিচারের শিকার হচ্ছে। কারণ আইন, আদালত সবকিছুই প্রশাসন দলীয়করণ করা হয়েছে। দলীয় নেতাদের রেফারেন্স ছাড়া একটা থানায় জিডি করা যায় না, এটা ব্যবসা করতে গেলে লাইসেন্স পাওয়া যায় না, এবং ভিন্ন মত এবং বিরোধী দল করার কারণে চাকরি বাকরির মতো মানুষের মৌলিক অধিকার, যেখানে তার প্রতিযোগিতা বা মেধার মাধ্যমে সে চাকরি পায়, সেটা থেকেও বঞ্চিত হয়েছে। যে মানুষের ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এগুলো থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে গত এই 16 বছরে আমরা দেখেছি যে নাগরিকদের বাক স্বাধীনতাকে কণ্ঠরোধ করার জন্য নানান ধরনের আইন কানুনের প্রয়োগ সহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। ব্যক্তি স্বাধীনতা বলতে তো ওইভাবে মানুষের মন খুলে কোনো বিষয়ের একটা সমালোচনা করা, বিশেষ করে সরকারের বিরুদ্ধে কথা বলা, এটা তো ছিল না। সেই জায়গা থেকে মানুষ এই একটা রুদ্ধদ্বার পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং এটাতে তো সবাইকেই মোটামুটি বলা চলে যে হিট করেছে। এইটা থেকে পরিত্রাণের জন্যই কিন্তু মানুষ লড়াইটা করেছে। সেখান থেকে গত 10 মাসে আমাদের প্রত্যাশার জায়গায় অবশ্যই বড় রকমের একটা ধাক্কা আছে বলা চলে। কারণ আমরা ভেবেছিলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পরিচালিত হবে নতুনভাবে, একটা বিপ্লবী স্পিরিটের সরকার, এই গণ অভ্যুত্থানের পরে কোনো অন্যায়, অবিচার, দুঃশাসন চলবে না, এবং বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে সবচেয়ে যেই সমস্যাটা প্রকট, ঘুষ এবং দুর্নীতি, এগুলো বন্ধ হবে, নাগরিকরা তার মর্যাদা নিয়ে বাস করবে, মানুষের মধ্যে কোনো রাজনৈতিক বিভাজন এবং বিদ্বেষ থাকবে না। কিন্তু এখানে আমরা হতাশ হয়েছি কিংবা হোঁচট খেয়েছি যে দেখেছি যে রাজনৈতিক দীর্ঘদিনের যে সংস্কৃতি, আধিপত্য বিস্তারের যে রাজনীতি, পেশিশক্তি বিস্তারের যে রাজনীতি, কিংবা বড় দলগুলোর যে নিয়ন্ত্রণ করার প্রবণতা, অন্যান্য দলকে, প্রশাসনকে জিম্মি করা, এই জায়গাটাতে কিন্তু পরিবর্তন হয় নাই। সেজন্য আমরা বলছি যে আপনার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে, রাজনৈতিক কালচারের পরিবর্তন না হলে আসলে কোনো পরিবর্তনই টেকসই হবে না। যে কারণেই কিন্তু সবাই মিলে রাষ্ট্র সংস্কারের কথা বলছে, এবং আপনারা জানেন যে এখন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বিভিন্ন সংগঠন সহ আলাপ আলোচনার মধ্যে দিয়ে জাতীয় ঐক্যমতের মাধ্যমে মৌলিক সংস্কারগুলো, প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এটা যদি বাস্তবায়ন হয় এবং এই ঐক্যমত কমিশনের আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি একটা ন্যূনতম ইস্যুতে কিছু জাতীয় ঐক্য তৈরি হয়, সেটা বাংলাদেশকে নতুন করে পথ দেখাতে পারে। সেই জায়গা থেকে আমরা আশাবাদী, অন্তত গত 10 মাসে যতটুকু হয়েছে বা না হয়েছে, ভবিষ্যতে অন্তত বাকিটুকু হবে। কারণ আমাদের প্রত্যেকের তো এই রিয়ালাইজেশনটা আছে যে আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য, কাউকে নেতা বানানোর জন্য, কোনো দলের আধিপত্য দেখার জন্য তো আমরা আন্দোলন সংগ্রাম করিনি। আমরা গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে একটা ব্যতিক্রমধর্মী রাজনৈতিক দল, যারা সরকারের কোনো কিংস পার্টি না, গোয়েন্দা সংস্থার দেশি বিদেশি সহযোগিতায় তৈরি হয়নি। একেবারেই বাংলাদেশের অত্যন্ত একটা প্রতিকূল সময়, যেই সময় অনেকে রাজনীতি ছেড়ে দিচ্ছে, অনেকে কথা বলছে না, অনেকে ভুক্তভোগী হয়ে মুখ খুলছে না, ঠিক সেই সময় আমরা নিজেদের পাশাপাশি দেশ জাতির অধিকারের প্রশ্নে রাজপথের একটা আপসীন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকের এই জায়গাটিতে এসেছি। বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে, দেশে গণতন্ত্র দিতে চায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র নাই। সেই কারণে কিন্তু আমরা এক্সাম্পল তৈরি করে আমরা এটা দেখাতে চেয়েছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে গণতন্ত্রের চর্চা করতে হবে। আমাদের দল এবং অঙ্গ সংগঠনের কাউন্সিলের মধ্যে দিয়ে সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়। আমাদের দলের কাঠামোতে আমরা একটা নির্বাহী পরিষদ আর একটা উচ্চতর পরিষদ, দুইটা কাঠামো আছে, যেটা আমরা ঘোষণাপত্রে বলেছিলাম আমরা সুযোগ পেলে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই। এখন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের দলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 2 বারের বেশি কোনো প্রেসিডেন্ট, সেক্রেটারির মতো পদে থাকবে না, যেটা আমরা রাষ্ট্র এক্সিকিউট করতে চাই। এখন সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং আজকের এই আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আজকের এই সংস্কারের ক্ষেত্রেও কিন্তু বলা চলে যে এই দেশ এবং জাতিকে পথ দেখিয়েছে গণ অধিকার পরিষদ। এবং 2018 সালে যেই কোটা সংস্কার আন্দোলন আমরা শুরু করেছিলাম, 24-এ সেই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে
রাষ্ট্র সংস্কারের আন্দোলনে আজকে পরিণত হয়েছে। জাতীয় রাজনীতি থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত রাজনীতি বলেন, এখন আঞ্চলিক ভাষায় একটা কথা হলো যে জোর যার মুল্লুক তার, মানে যার গায়ে যে শক্তি সে আপনার হাট বাজার মাঠ ঘাট মার্কেট সমিতি দখল করছে। এখন গণ অধিকার পরিষদ তো এই দুর্বৃত্তায়িত রাজনীতির বিরুদ্ধেই সংগ্রামটা শুরু করেছে, একটা সহনশীল সম্প্রীতির একটা নতুন রাজনীতি প্রতিষ্ঠার কথা বলেছে। আমাদের নেতাকর্মীরা 5ই আগস্টের পরে এই সমস্ত দখল, আধিপত্য বিস্তার এবং পেশিশক্তির চর্চার রাজনীতিতে যায় নাই। তবে দুঃখজনক হচ্ছে যে আরো এই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন দল টল তৈরি হয়েছে, তারাও পরিবর্তনের কথা বলেছে বা বলছে, কিন্তু তাদের কর্মকাণ্ড কিন্তু এই পুরানো রাজনৈতিক স্টাইলেই চলছে। কে কি করেছে বা করে নাই সেইটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না। আমাদের যে একটা দেশের মানুষের প্রতি আন্দোলন সংগ্রামের পূর্বেই যে কমিটমেন্ট ছিল, সেই জায়গাটা ধরেই আমরা আগামীর রাজনীতিটা আমরা করতে চাই। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিকল্প রাজনৈতিক শক্তি হওয়ার জন্য এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে। এখন অনেকে এটা নিয়ে খোঁচা মারতে পারে, অনেকে নানান কথা বলতে পারে, ভাই কয় পার্সেন্ট ভোট পাবে, কয়টা প্রার্থী জিতবে, কোন দল ব্যাংক দখল করছে, স্কুল দখল করছে, কলেজ দখল করছে, এগুলো তো মানুষ দেখতেছে। যে কোনো মানুষকে পছন্দ হইল না তার ফাঁসিবাদের দোষর বইলা তার কাছে পয়সা নেওয়া, তার কাছে চাঁদা দাবি করা, তাকে মামলা জড়ানোর হুমকি দেওয়া, থানা, ইউনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস, রেঞ্জ ডিআইজির অফিস এবং বিভাগীয় কমিশনার অফিস, এই 6টা কর্মকর্তার অফিস বা 6 জন কর্মকর্তা যদি সৎ, সাহসী, দেশপ্রেমিক হয় এবং তাদের যদি এই জুলাই আন্দোলনের প্রতি একটা কমিটমেন্ট বা স্পিরিট থাকে, তাহলে কিন্তু আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারি। দলদাসের ভূমিকায় থাকা প্রশাসনের চরিত্রের পরিবর্তনটাও জরুরি। এখন একটা বড় দল আছে বিএনপি, বিএনপির নেতা কর্মীদের এখানে একটা ভূমিকা পালন করতে হবে যেন রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতিটা শান্ত থাকে। পাশাপাশি প্রশাসন, যেহেতু মাঠে এখন আর্মি আছে, পুলিশ আছে, তাদেরকেও একটা সাহসী এবং শক্ত ভূমিকা নিতে হবে। কিছু রাজনৈতিক দলের উৎপাত এবং নেতাকর্মীরা এখনই এলাকাকে জিম্মি করে ফেলেছে, ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে। নির্বাচনের আগেই যদি এই পরিস্থিতি হয়, নির্বাচনের দিন কি পরিস্থিতি হবে এবং নির্বাচনের পরে কি পরিস্থিতি হবে? প্রশাসনের যে একটা আপনার চাটুকারিতা, লেজুর ভিত্তির যে চরিত্র, এইটার যদি পরিবর্তন না হয়, দেশপ্রেমিক সৎ সাহসী কর্মকর্তা কর্মচারীদেরকে যদি পদায়ন না করা হয় মাঠে, তাহলে এই তারা তো পুরানো আমলে যেভাবে চাটুকারিতা করেছে, এখন দেখবে যে কোন দলের সরকারে যাওয়ার সম্ভাবনা আছে, আগে সেই দলের সাথে আঘাত করে দেখা যায় এমন হইতে পারে নির্বাচনের আগে শেখ হাসিনার আমলে তো 70% নাকি আপনার পিটিএ মারছিল, কোনো কোনো জায়গায় 100%। তো এইবারে হইতে পারে ওইরকম একটা পরিস্থিতি। কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, সংসদের উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে এবং সংসদের উচ্চ কক্ষে সকল দলের প্রাপ্ত ভোটের অনুপাতে আপনার প্রতিনিধি থাকে। সব দল যদি সবার জায়গা থেকে উদার হয়, অন্তত বাংলাদেশের এই 53 বছরের গণ অভ্যুত্থান পরবর্তী একটা পরিস্থিতিতে যেখানে বাংলাদেশের আমরা নতুন একটা অগ্রযাত্রার কথা বলছি, এই সংসদে সকল ক্রিয়াশীল এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিত্ব থাকবে। সেই ক্ষেত্রে আমার যদি সম্ভাবনা থাকে, আমি কিছু কিছু জায়গায় অন্যদেরকে আসন ছেড়ে দেবো যে ওইখানে আমার প্রার্থী দিব না, অন্য দল আমাকে ছাড়তে পারে, আরেক দলকে ছাড়তে পারে। এই বোঝাপড়াটা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা দরকার। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এটা ঠিক যে বিশেষ করে বড় দলগুলোর শীর্ষ নেতারা যত নমনীয় পজিটিভ কথা বলুক, তৃণমূলে তাদের মধ্যে অসহিষ্ণুতা, ওই আওয়ামী লীগের মতো তারা একটাও ছাড়তে কিন্তু চায় না। সেই জায়গা থেকে যে যত বড় তার দায়িত্ব, তত বড় বড় দলগুলোকে একটা পরিবেশ তৈরি করার জন্য ভূমিকা নিতে হবে। এবং একটা কথা কিন্তু মনে রাখতে হবে, বড় দল মানেই যে সরকার গঠন করবে এটা কিন্তু বলা যায় না। কারণ সক্রিয় রাজনীতি করে কত পার্সেন্ট লোক? সব দল মিলে আপনার 25 থেকে 30 ভাগ লোক সক্রিয় রাজনীতির, তারা 70% কিন্তু সুইং ভোটার। তারা যখন যে ভালো কাজ করে তাকে ভোট দেয়। তো সংখ্যানুপাতিক যদি নির্বাচন হয়, তাহলে আপনার 30%-এর পরে যদি কেউ যদি 40%, 35% ভোট পেয়ে সরকার গঠন করে, উচ্চ কক্ষে কিন্তু আবার অন্য দলগুলোর কিন্তু ভোটের অনুপাতে একটা ভালো প্রতিনিধিত্ব থাকতেছে। কিংবা যদি আপনার বড় দলের বাইরে ছোট ছোট দল মিলে যদি একটা অল্টারনেটিভ জোট হয়, কিংবা যারা এখনকার সময় যারা ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করছে, মানুষের বিরুদ্ধে জুলুম করছে, নির্যাতন করছে, চাঁদাবাজি, দখলবাজি, এদের বিপরীতে যদি একটা গণকল্যাণমুখী জোট হয় যে দলমত নির্বিশেষে, তাহলে কিন্তু রাজনৈতিক মেরুকরণ অনেকভাবে হতে পারে। গণ অধিকার পরিষদ সমমনার দল যারা নতুন কিছু করতে চায়, লাইক মাইন্ডেড দলগুলোকে নিয়ে একটা অল্টারনেটিভ জোট গঠন করা যায়, সেই বিষয়ে আমাদের
চিন্তা ভাবনা আছে।